আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, বর্তমান সরকার কি বিএনপি সরকার? জাতীয়তাবাদের সরকার। একটি গণঅভ্যুত্থানের পর যে গণতান্ত্রিকভাবে বিজয়ী হয় একটি দল, সেই দলের গণতান্ত্রিক সরকার। এটা কি বেগম জিয়ার সরকার? শহীদ জিয়ার সরকার? নাকি জামাত বিএনপির একটা আপগ্রেড ভার্সন, সেই সরকার? এটি কি মেটিকুলাস ডিজাইনের একটি সরকার? নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার ছিল, সেই সরকারের একটি এক্সটেন্ডেড ভার্সন বা কপি নাম্বার 2? এটা কি ভারত সমর্থিত একটি সরকার, নাকি আমেরিকার ব্লুপ্রিন্টের একটি সরকার, নাকি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একটি দেশপ্রেমিক সরকার? এই যে প্রশ্নগুলো করলাম, আপনাদের হয়তো মনে থাকবে না, কিন্তু আমি জাস্ট রিউইন্ড করার জন্য বলছি যে আপনি একটি সরকারকে ইতিবাচক, নেতিবাচক যে নামই ডাকতে পারেন, সেই নামগুলো একে একে বললাম। কিন্তু একবার একটু ভেবে দেখুন তো, বুকে হাত দিয়ে, যে এই নামগুলোর একটিও আপনার মনোভূত হলো কিনা, বা আপনি এই সরকারকে, আমি যে নামগুলো বললাম, এই নামের অধীন ওইরকম কোনো সরকার মনে করেন কিনা। দেখবেন আপনার সেই নামগুলো মনে আসছে না। এখন আমি আর একটা কথা বলি। এই সরকারকে বেশিরভাগ মানুষ যারা সামাজিক মাধ্যম ব্যবহার করেন, তারা বলার চেষ্টা করছেন এটি একটি ফেসবুকের সরকার। দেখেন তো কথাটা আপনার সাথে মিলে কিনা। এ সরকার যা কিছু করছে তা সঙ্গে সঙ্গে তারা ফেসবুকে প্রচার করার জন্য রীতিমতো পাগলামো শুরু করেছে। বিএনপির মিডিয়া সেল আছে, তারপর তারেক রহমান সাহেবের একটা ভেরিফাইড ফেসবুক পেজ আছে, সেটা। এই দুটো থেকে প্রতিটি মুহূর্তে দেশবাসীকে জানানো হচ্ছে সরকার কি করছেন, সরকার প্রধান কি করছেন, পরিবার পরিজন কি করছেন, সরকারের যে কর্মকাণ্ড বা রাষ্ট্রের যে কর্মকাণ্ড, সেইগুলো এখান থেকে প্রচার করা হচ্ছে। এবং কখনো কখনো প্রচার করতে গিয়ে এমন ক্ষুদ্রাতি ক্ষুদ্র, এমন তুচ্ছাতি তুচ্ছ, এমন হাস্যকর বিষয়গুলো প্রেস রিলিজ আকারে এই ফেসবুকের পেজগুলোতে আসছে, যেগুলো আসা উচিত নয় এবং যেগুলো কোনো পত্রপত্রিকায় সাধারণত আসে না। মানে সাংবাদিকতার যে একটা মানদণ্ড রয়েছে, সেই মানদণ্ড অনুযায়ী যা কিছু প্রচার হওয়া দরকার, সেই প্রচারগুলো তারা করছেন না। বরং অন্যান্য সবাই যেভাবে ফেসবুক, ইউটিউব, টুইটার, এখন তো টুইটার নেই, এখন এক্স হ্যান্ডেল, বা ট্রুথ সোশ্যাল, বাইদু, গুগলের যে সকল সাইট রয়েছে, সেখানে যেভাবে মানুষ তার মতামতকে প্রকাশ করে, যেভাবে প্রচার করে অনেকটা স্বাধীন এবং সার্বভৌমভাবে, ঠিক সেইভাবে বিএনপির যারা লোকজন রয়েছেন বা এই সরকারের সাথে সম্পৃক্ত প্রচারণার দায়িত্বে যারা নিয়োজিত আছেন, তারা সেইভাবে সব কিছু প্রচার করছেন। ফলে যারা এ দৃশ্য দেখছেন, তারা সবাই বলার চেষ্টা করছেন যে এটা একটা ফেসবুকের সরকার। আমি এই সরকারকে ফেসবুকের সরকারও বলবো না, অন্য কোনো কিছু বলবো না। আমার দৃষ্টিতে এই সরকারের মধ্যে একটা প্রচণ্ড আবেগ কাজ করছে। এটিকে একটি আবেগের সরকার হিসেবে আপনি বর্ণনা করতে পারেন। যেমন আমি প্রধানমন্ত্রী তাকে দিয়ে শুরু করি। তিনি বহু বছর পর বাংলাদেশে এসেছেন, 17 বছর। এই বাংলাদেশে আসার পর তিনি খুব আশ্চর্য হয়ে গেছেন। এই 17 বছরে বাংলাদেশের যে বিবর্তন, মানুষের মন মানসিকতা, ঢাকা শহরের রাস্তাঘাট, খাবার দাবার, শেখ হাসিনার জমানাতে চোখ ধাঁধানো সব উন্নয়ন, একই সঙ্গে রাষ্ট্রীয় দায়িত্ব পাওয়ার পরে রাষ্ট্রের যে সকল লায়াবিলিটিস, অপরাধ, এই পুরো জিনিসগুলো যখন তার সামনে অ্যাজ এ প্ল্যাটার হিসেবে পাশাপাশি পরিবেশন করা হচ্ছে, অর্থাৎ আমাদের যে বহুমাত্রিক খাবারগুলো আমরা সেই পরিবেশন করি, আপনি একটা বুফে খাবারে গিয়ে মাছ, মাংস, তরি তরকারি থেকে শুরু করে 100টা আইটেম নিয়ে একটা প্লেট তৈরি করলেন, তারপর খেতে বসলেন।
তো প্রধানমন্ত্রী যখন আসছেন তিনি তার সামনে এখন পদ্মা সেতু আছে, তার সামনে এক্সপ্রেসওয়ে আছে, মেট্রো রেল আছে, আরও শেখ হাসিনার জমানাতে যত সকল যেখানে তিনি যাচ্ছেন বড় বড় রাস্তাঘাট, রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে সব কিছু একটা সাইডে আছে। অন্যদিকে 24 লক্ষ কোটি টাকার দেশি বিদেশি ঋণ আছে। তার সামনে একটা বকে যাওয়া জেনারেশন আছে, যে জেনারেশন শুধু সারাদিন মোবাইল টিপে, তারা সব আজে বাজে দৃশ্য সেই মোবাইলে দেখে, পর্নো সাইটগুলো দেখে, নেশা করে, কিশোর গ্যাংয়ের সাথে জড়িত, এটার একটা দৃশ্য আছে তার কাছে। তার দলের 3-4টি মুনাফিক গ্রুপ, একটা সিঙ্গেল মুনাফিক না, 3-4টি মুনাফিক গ্রুপ। একটি লন্ডনী মুনাফিক গ্রুপ, আরেকটি ঢাকার মুনাফিকি গ্রুপ, আর একটা সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটে থাকা তৃণমূলের মুনাফিক গ্রুপ। তারা তার সামনে আসছে এবং একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার করে তার যে স্বাভাবিক চিন্তা সেটা নষ্ট করে দিচ্ছে। সে কোনো সত্য কথা শুনতে পাচ্ছে না। যারা যাচ্ছে তার কাছে সবাই বলছে আমি খুব ভালো, আমি এই করেছি ওই করেছি। দ্বিতীয় তারা সুযোগ পেলে বলছে অমুক লোক খারাপ, সে এই করেছে এই করেছে। আর এরপরে যদি সুযোগ হয় তাহলে প্রধানমন্ত্রী এবং তার পরিবারকে নিয়ে তারা প্রথমত প্রশংসা করছে, আর দ্বিতীয়ত তাদের মেজাজ গরম হয়ে যায়, মেজাজ খারাপ হয়ে যায়, এই ধরনের কথাবার্তা ভীষণভাবে ছড়াচ্ছে। ফলে কি হলো, তিনি নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারবেন না বা পারছেন না। এরকম একটা স্বাভাবিক অবস্থার মধ্যে চলছে, এবং এরকম অবস্থা যখন চলে তখন মানুষের মধ্যে আবেগ চলে আসে, ভীষণ রকম আবেগ চলে আসে, এবং সেই আবেগ আমরা প্রধানমন্ত্রী, তার মন্ত্রী পরিষদ এবং অন্যান্য যে সকল কর্তা ব্যক্তি রয়েছে তাদের মধ্যে দেখতে চাচ্ছি বা দেখতে পাচ্ছি। এখন সেই আবেগগুলো কি? আবেগগুলো হলো যে তারা মানুষকে আশ্চর্য করে দিতে চাচ্ছে, সারপ্রাইজ, ম্যাজিক্যাল কিছু একটা করতে চাচ্ছে। এক মন্ত্রী বিরাট একটা লাভ দিচ্ছে, আর এক মন্ত্রী হুঙ্কার দিচ্ছে, আর এক মন্ত্রী এরকম একটা বক্তব্য দিচ্ছে, আর এক মন্ত্রী চিন্তা করছে সরকারের স্থায়িত্ব কতকাল হয়, যা পারো সব কিছু নগদ মেয়ে নিয়ে নাও, নগদ নগদ সব কিছু নিয়ে নেও। এরকম আলু লিয়েলে, ওই যে একটা বিখ্যাত সিনেমা আছে না, সেই সিনেমার মতো আলু লিয়েলে, যেখানে আলু পাও যত নিয়ে নাও। তো এরকম একটা ফ্যান্টাসি, এরকম একটা স্বল্পকালীন পরিকল্পনা, এরকম একটা আবেগ, এটার মধ্যে সরকার ঘূর্ণিপাক খাচ্ছে, এবং সেই আবেগের কতগুলো চরিত্র ইতিমধ্যে ফুটে উঠেছে। যেমন ধরুন খাল কাটা। এখন আমার সামনে যদি আমার বাবার একটা স্মৃতি কেউ নিয়ে আসে, আমার বাবাকে আমি খুব ভালোবাসতাম, আমার দাদাকেও আমি খুব অসম্ভব ভালোবাসতাম। এখন আমার দাদার ব্যবহৃত চশমাটা আমার মনে পড়ে, তার হাতে একটা তসবি ছিল, অসাধারণ সুন্দর, আর তার হাতে একটা লাঠি ছিল। আমি জানি না এই জিনিসগুলো কোথায় ছিল। দাদা পানি খেতেন, দাদা দাদি দুজনে পানি খেতেন। পিতলের একটা সুন্দর মগ ছিল, যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় বলতাম পালি। দাদা উজু করতেন, একটা পিতলের বদনা ছিল, এবং সেটা আমার দাদি বা বাড়ির কাজের লোক যারা ছিলেন সেটা 3 বেলা ওটাকে তেঁতুল দিয়ে পরিষ্কার করে ঝকঝকে তকতকে করে রাখা হতো, এবং উনি যখন সেইটার পানি দিয়ে উজু করতেন সেটা দেখার মতো দৃশ্য আমার চোখে এখনো ভাসছে। তো আমার সামনে যদি সেই বিষয়গুলো আনা হয়, এবং এক একটা জিনিসের মূল্য অনেক বেশি চাওয়া হয়, যেমন ওই যে পালি, ওই পিতলের বদনে বা বদনা যেটা বলা হয়, এর বিনিময়ে যদি বলা হয় যে তোমাকে 1 কোটি টাকা দিতে হবে, আমি হয়তো দাদার স্মৃতি রক্ষার্থে সেটা দিয়ে দেব। আমার এক দাদা, তিনি একটা বন্দুক কিনেছিলেন, আমি জানি না সেই বন্দুকটা এখন কোথায় আছে। তো দাদার ভাই, তিনি আইজি হয়েছিলেন পরবর্তীতে পাকিস্তান জমানাতে। 1921 সনে তিনি সেই 24 পরগনা জেলার এসপি ছিলেন, পুলিশ সুপারিনটেন্ডেন্ট ছিলেন। তো ওই সময়টাতে তিনি একটা ব্রিটিশ একটা বন্দুক কিনেছিলেন, এবং আমরা শুনেছি এই গল্প। এবং সেই বন্দুক নিয়ে তিনি যখন আমাদের গ্রামে এসেছিলেন,
গ্রামে এসে এসপি, তখন আপনি চিন্তা করুন 1921 সনে ব্রিটিশ পুলিশের এসপি, চারটিখানি কথা নয়, এবং এটা আইসিএস করা। তো উনি আসছেন, তারপরে গ্রামে এসে এখন শিকার করবেন। তো আমাদের গ্রামের এরকম একটা চিতাবাঘ শিকার করে ফেললেন। তো ওই যে বন্দুক, যে স্মৃতিটি, সেই বন্দুকটি এখন কোথায় আছে আমি জানি না। আমি শুনেছি আমার এক দুঃসম্পর্কের কাকার কাছে সেটা আছে। ওই বন্দুকটি যদি আমাকে দেওয়া হয়, আমি যে কোনো মূল্যে ওই স্মৃতিটাকে ধারণ করব। ধারণ করে এরপরে আমার ঘরে আমি সেটা টানিয়ে রাখবো। এটা সবাই, এটা অনেক মানুষ, কেউ হয়তো একটা তলোয়ারের প্রতি দুর্বলতা, কোনো এক জমানাতে আজ থেকে 400 বছর আগে তার কোনো আত্মীয় হয়তো কোনো রাষ্ট্রীয় বাহিনীর সেনাপতি ছিলেন, সুবেদার ছিলেন, এরকম এগুলো মানুষ সংরক্ষণ করে। তো এখন বিএনপির এরকম কতগুলো আবেগের জায়গা আছে। সেই আবেগের জায়গাগুলো যেমন খালকাটা, বগুড়া, ফেনী, এরপরে দিনাজপুর। দিনাজপুর মানে বেগম খালেদা জিয়ার যে বাবার বাড়ি বা দাদার বাড়ি সম্ভবত ওই জায়গাতে। এরকম যে জায়গাগুলো, যে জিনিসগুলো, যে কর্মগুলো বিএনপিকে খুব আবেগপ্রবণ করে তোলে, খুব সুকৌশলে বিএনপিকে ঠিক সেই জায়গাতে নিয়ে দেওয়া হচ্ছে। ফলে আমাদের সমাজের হাজার হাজার গুরুত্বপূর্ণ কাজকর্ম বাদ দিয়ে এখন বগুড়ার উন্নয়ন করো। আমরা গিয়ে দেখলাম যে এই গত 19 জন না 20 জন মন্ত্রী ইতিমধ্যে বগুড়া ভ্রমণ করেছেন গত 2 মাসে, এবং আরও মন্ত্রী, ওখানে মন্ত্রীরা যাওয়ার জন্য পাগল। বগুড়াকে এখন তারা প্রশাসনের কিবলা বানিয়ে ফেলেছে। বগুড়ার মন্ত্রী, যে মন্ত্রী বগুড়া যাবে, যে মন্ত্রী জিয়া রহমান বাড়িতে যাবে, বগুড়াতে গিয়ে মানে একদিন দুদিন থাকবে, ওটা তার জন্য একটা ক্রেডিট, তার জন্য একটা পুণ্যের কাজ, তার জন্য মানে ক্ষমতায় টিকে থাকার একটা ট্রাম্প কার্ড এখন বগুড়া। একইভাবে ফেনী, বেগম জিয়ার বাড়ি যেখানে। তো এই যে ফেনী বেগম জিয়ার বাড়ি, মানে তার বাবার বাড়ি, আর তার বেগম জিয়ার যে মায়ের বাড়ি, এটি হয়তো উত্তরবঙ্গে, সেখানেও তারেক জিয়া গিয়েছেন এবং তিনি নানা বাড়ি এসেছেন, এই কথাগুলো বলেছেন যে আমি আপনাদের নাতি। এর বাইরে সিলেট নিয়ে শুরু হয়েছে, সিলেট তার শ্বশুর বাড়ি, ওখানে সব মানুষ তাকে পাইকারি হারে দুলাভাই বলছে, এবং এটা যে তাকে নিয়ে মস্করা করছে, ঠাট্টা করছে, এই কথা মানে ওই যে রাজার সেই গল্পের মতো, রাজা যে উলঙ্গ, একটা শিশু ছাড়া কেউ বলতে পারছে না। প্রকাশ্যে জনপদে হাজার হাজার মানুষ যখন বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও দুলাভাই, ও দুলাভাই, ও দুলাভাই বলছে, এর মধ্যে যে জামাতের লোক নেই, গুপ্ত লোক নেই, এটা যে ঠাট্টা করা হচ্ছে না, মস্করা করা হচ্ছে না, আপনি কি করে বুঝলেন? একজন সরকার প্রধানকে আপনি দুলাভাই বানিয়ে দিচ্ছেন, ভগ্নিপতি বানিয়ে দিচ্ছেন। ওই যে সুরঞ্জিত সেনগুপ্তের মানে একটা সেই কৌতুক যে আপনি তো রাষ্ট্রপতি, আপনি তো ভগ্নিপতি নন। দেখেন সেই কথাগুলো এখন জনপদে চলে আসছে। কোনো জনপদে কোনো মন্ত্রী এমপিকে এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুলাভাই দুলাভাই বলে স্লোগান দিয়েছে, এই ঘটনা বাংলাদেশে ঘটেনি। তো এই আবেগের জায়গাগুলো নিয়ে এক শ্রেণীর লোক, পক্ষে হোক বিপক্ষে হোক, ভালো হোক মন্দ হোক, তারা বিএনপিকে ব্যস্ত রাখছে, এবং বিএনপি তাদের নিত্য নৈমিত্তিক সমস্ত কাজ বাদ দিয়ে এই আবেগ নিয়ে তারা ভীষণ রকম দৌড়দৌড়ি করছে, যার ফলাফল সঙ্গত কারণে ভালো হবে না। এই গেল একটা। আবেগের দ্বিতীয় যে স্তর, আবেগ যখন খুব বেড়ে যায় তখন মানুষ কিছু করতে চায়, দে লাইক টু ডু সামথিং। ধরুন সেক্স বা যৌনতা। তো যখনই আপনার আবেগের একটা চূড়ান্ত জায়গাতে যেতে চায়, তখন মানুষ সেই যৌনতার যে সর্বোচ্চ পর্যায়ে সে সঙ্গম করতে চায়, মিলিত হতে চায়, সে উদ্গত করতে চায়, তার ভিতর যে নির্যাস আছে সেই নির্যাস সে বের করে দিতে চায়, যেটিকে আমরা বলি কাম। এখন কামের, যৌনতাকে আমরা ব্যবহার করি, কিন্তু কামের আরো অনেক দিক আছে। উৎসাহ, উদ্দীপনা, পরিশ্রম, প্রাপ্তি, ভালো লাগা, সবই কিন্তু কামের মধ্যে। তো যখন আপনি আবেগের মধ্যে থাকবেন, আপনার ভিতরের যে কাম ভাব আছে, সেই কাম ভাব আপনি আর লুকাতে পারবেন না। আমরা যেমন দেখা গেল একটা শিশু, সেই শিশু, তাকে আপনি আদর করতে গিয়ে তার যে মলদারে চুম্বন দিচ্ছেন,
তার যৌনাঙ্গে চুম্বন দিচ্ছেন, তার গালে চুম্বন দিচ্ছেন, তার পায়ে চুম্বন দিচ্ছেন এবং কি কথাগুলো বলছেন, ওরে আমার তুলু তুলু বাবারে, ওরে আমার পুতু পুতু মারে, ওরে আমার চুনু চুনু হাসুরে, ওরে আমার পুনু পুনু পালুরে, ওরে আমার টিনু টিনু পিনুরে, এই কথাগুলো আপনারা বলেন না বাচ্চাদেরকে নিয়ে। তখন কিন্তু আপনার হুঁশ থাকে না। আপনি ভালো লাগার এমন একটা পর্যায়ে চলে যান, আবেগ, প্রথমে আবেগ, তারপরে ভালো লাগার এমন একটা পর্যায়ে। তখন আপনার আসল চরিত্রটা বের হয়ে যায়। এবং এই যে মানুষ যখন কাম ভাব আসে, সেটা যৌনতা হোক কিংবা সেটা ধরেন খুব বেশি পরিশ্রম করুন, তখন মানুষ উলঙ্গ হয়ে যায়। আপনি গ্রামে দেখবেন যে খুব বেশি যারা পরিশ্রম করেন কৃষকরা, তারা সেই যে নিতম্বের ২ অংশ বাদ দিয়ে শুধু লজ্জাস্থানকে ঢেকে তারা সেই যাকে বলা হয় কাজে নেমে পড়েন। মানে মানুষের শরীরে আর কোনো গোপন কোনো জিনিস থাকে না। রাজনীতিতে যখন এই কাম চলে আসে, তখন একটা মানুষের আসল চরিত্র প্রকাশ হয়ে যায়। সে কতটা লেখাপড়া জানে, তার রুচি কী, সে আসলে কেমন মানুষ, তার মুখ ফসকে বের হয়ে যায়। ওই যেমন এর আগে এই বেটা রাখ তোর কাঠ, এই বেটা রাখ তোর কাঠ, এই তোরা চুপ করবি না আমি চলে যাব। এই কথাগুলো আমাদের রাজনৈতিক মঞ্চে জামাতের আমিরও বলেছেন, তারপরে তারেক রহমান সাহেব বলেছে, এই তোরা চুপ কর, তোরা কি গুপ্ত, আয় এদিকে আয়। মানে এই যে তুই তুকারি করে সে যে কথা বলছে, নর্মালি সে তো সবসময় নিজেকে পলিশ রাখার চেষ্টা করে, কিন্তু তার আবেগের কারণে, ক্রোধের কারণে, কামের কারণে তার ভিতরের যে আসল যে চরিত্রটা সেটা বের হয়ে আসে। এবং সে এই যে মানুষকে যে তুই তুকারি করে কথা বলতে পারে, এই তুই, এই কথাটা বলতে পারে, এটি মানুষ জেনে গেল। আবার ওই যে আমির বা জামাতের যে সভাপতি, সে যে বলল রাগ তোর কার, সে যে প্রধানমন্ত্রীকে তুই তুকারি করতে চায়, তুই করে বলতে চায়, তার সঙ্গে তাকে বকা দিতে চায়, তাকে আরও কিছু করতে চায়, এটা তার যে ওই কাম ভাব, কাম ভাবের যে সর্বোচ্চ, এটা শুরু হয়েছে আবেগ দিয়ে। তো এটা এখন এই ছড়াছড়ি হলো, কামের পরে ক্রোধ, আবেগের পথে যেটা হয় সেটা হলো ক্রোধ আসে। প্রথমে কাম আসে একটা অংশ, আর একটা হলো ক্রোধ। আপনার আবেগকে নেতিবাচক অর্থে নিয়ে আপনার ভিতরে জিঘাংসা তৈরি করা হলো, রাগ তৈরি করলো, ক্রোধ তৈরি করা হলো। এবং শয়তান মানুষকে দুটো অস্ত্র ব্যবহার করে, কাম এবং ক্রোধ। শয়তান যখন কাউকে ধ্বংস করতে চায়, তখন তার মধ্যে কাম ভাব জাগিয়ে দেয়। আর কাউকে যদি ধ্বংস করতে চায়, তাহলে তার মধ্যে ক্রোধ, জিঘাংসা জাগিয়ে দেয়। এবং এটা আবেগ থেকে আসে। আপনি কারো বাবাকে নিয়ে কোনো বাজে কথা বললেন, কারো মাকে নিয়ে বাজে কথা বললেন, বা আপনি যে কাজটি খুব ভালোবাসা, আবেগ দিয়ে কাজ করেছেন, আমার জন্য আপনি খুব সুন্দর পোলাও রান্না করেছেন, কোরমা রান্না করেছেন, আমি গিয়ে মুখ সেট করলাম, এটা একটা রান্না হলো। আপনার কাছে মনে হবে যে মাথায় একটা বাড়ি দিয়ে মানে আমাকে ওখানে শেষ করে দেওয়া। যার জন্য আপনি এত যত্ন করে এত কিছু করলেন, এখন আপনি তাকে মারতে চাচ্ছেন। এটা হলো ওই আবেগ। আবেগের জায়গা থেকে যখন আপনি যে একটা এক্সপেকটেশন না আসে, তখন আপনি সেখানে আপনার কাম বা ক্রোধ এটি আপনি বাস্তবায়ন করেন। এর ফলে কি হলো, এই সরকারের যে আবেগের জায়গা, সেই আবেগের জায়গাগুলো তৈরি করা হচ্ছে কৌশলে, আর প্রতিপক্ষ দিয়ে এই আবেগের জায়গাগুলোতে আঘাত করা হচ্ছে। যেমন জাইমা রহমানকে নিয়ে বাজে যে কথাগুলো বলা হচ্ছে, এটা কিন্তু খুব ম্যাটিকুলাসলি সরকারকে, বিএনপির যারা নেতাকর্মী আছে তাদের সবাইকে ক্রোধে উন্মত্ত করে দেওয়ার জন্য এই কাজগুলো করা হচ্ছে। তারা যে কাজগুলো করবে, জাইমা রহমানকে নিয়ে যারা এই সমস্ত কথাবার্তা বলবে, কাজ বলবে, তারা নির্বিচার আক্রমণ চালাবে। এবং চক্রান্তকারীদের এটাই কিন্তু একটা মাস্টার প্ল্যান। গেল কাম, গেল ক্রোধ, গেল। এরপরে আসবে লোভ এবং লালসা। লোভটা হলো বস্তুগত, লালসা ইন্দ্রিয়গত। তো এই যে লোভ এবং লালসা, যখন আবেগ আসবে, চারিদিকে শুধুমাত্র ইতিবাচক কথাগুলো আসবে, এবং আপনি কাম দ্বারা থাকবেন, যাকে বলা হয় আনন্দে থাকবেন, ক্রোধ দ্বারা আপনি উত্তেজিত থাকবেন, ঠিক এই জায়গাতে মানুষকে অস্থির করে তোলে। তখন মানুষ দুটো জায়গাতে আশ্রয় নেয়, একটা হলো লোভ, আর একটা হলো লালসা। লোভ হলো বস্তুগত, বাড়ি চাই, গাড়ি চাই, নারী চাই, ফিজিক্যাল যেটার অ্যাপিয়ারেন্স রয়েছে। আর লালসা হলো পদ চাই, পদবি চাই, প্রেম চাই, ভালোবাসা চাই, ইত্যাদি ইত্যাদি। এই লালসা চরিতার্থ করার জন্য মানুষ পাগল হয়ে যায়। তো এই যে সরকার, তার ২ মাসের যে সরকার, সেই ২ মাসের সরকারে আপনি গিয়ে দেখবেন যে যে সিদ্ধান্তগুলো হয়েছে, সেই সিদ্ধান্তের মধ্যে কতটুকু দেশপ্রেম আছে, কতটুকু প্রযুক্তিগত জ্ঞান আছে,
কতটুকু বৈশ্বিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতি বিশ্লেষণে যুগোপযোগী আজকের দিনের জন্য এর চেয়ে সুন্দর আর কোনো বিষয় নেই, এরকম আছে। আর আগামী 10 বছর পরে আমাদের প্রয়োজন হবে, 10 বছর পরে জাতি কথা বলবে, 100 বছর পরে এই জাতি স্মরণ করবে। এইরকম অমরত্ব লাভ করা যায় রাজনৈতিক সিদ্ধান্ত এবং গৃহায়ন এবং পূর্ত কনস্ট্রাকটিভ যে কাজগুলো রয়েছে বা কনস্ট্রাকশনের যে কাজগুলো রয়েছে সেইগুলো এই সরকার কয়টা করেছে। আর যেগুলো ওই যে আবেগ তাড়িত, প্রচণ্ড আবেগ, সেই আবেগের ভিত্তিতে কাম আসবে, ক্রোধ আসবে, লোভ আসবে, লালসা আসবে, সেই জিনিসগুলো কতগুলো হয়েছে। তাহলে আপনি বুঝতে পারবেন এই সরকার কোন পথে এগোচ্ছে এবং সরকারের ভবিষ্যৎ কি। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।